আমার কোনো গুছানো প্ল্যান নেই, আমি জানি না যে আসলে 3 বছর পর আমার কি হবে, 3 বছর পর আমি কোন সেক্টরে যাব, তাকে তার সাবজেক্ট তার ফিউচার সম্পর্কে নিজেকে ডিসাইড করতে হবে। আলভির স্বপ্ন সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, সে সিএ করবে, সে এফসিএ হবে একটা সময় গিয়ে। ওকে এক্সাম্পল হিসেবে দেখছি যে আসলে ওর কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে ভালো রিসার্চ রয়েছে, যে আসলে আমি কোন সাবজেক্ট পড়তেছি, আমার কোর্স মডিউল কি রয়েছে, এটা পড়লে পর আসলে আমি আমার সামনে যখন আমার ক্যারিয়ারটা হবে তখন আসলে আমি ক্যারিয়ারটা আমি কিভাবে সাজাবো। দিস ইজ দ্য জেনুইন স্টুডেন্ট। হ্যালো ডিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার এন্ড সিইও অফ ট্রিপ্লয়। সো নতুন ভিডিও নিয়ে আসা মানেই নতুন সাকসেস স্টোরি, হয়তোবা নতুন কোনো ইনফরমেশন। সো আজকে হবে সাকসেস স্টোরি। পরিচয় করে দিচ্ছি আলভির সাথে। আলভি রিসেন্টলি ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছে। আলভি, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। আলভি, কেমন লাগতেছে? এবং যদি আমার দর্শকদের উদ্দেশ্যে, আমার আসলে এই ভিডিওগুলি অনেক গার্ডিয়ান দেখে এবং প্লাস অনেক স্টুডেন্ট দেখে, বিশেষ করে জেনজি অনেক বেশি আমাদের ভিডিওটা দেখে, এবং আমরা চেষ্টা করছি যে আসলে জেনজির সাথে আসলে আমাদের একটা রিলেট করা যায় কিনা। সো এই যে একটা জেনজির সাকসেস স্টোরি নিয়ে আজকে কথা বলবো। সো আলভি, যদি আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে যদি হয় তোমার সাকসেস স্টোরি বা তোমার এই সোনার হরিণটা, আমি এখন ইউকে ভিসাটাকে আসলে এখন বলি সোনার হরিণ, বিকজ অফ আগে জানতাম আসলে ইউকে ভিসাটা একটু সহজ ছিল, বাট রিসেন্টলি কিন্তু ইউকে ভিসাটা অনেকটাই টাফ হয়ে গিয়েছে। তো ভাইয়া, যদি একটু আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে যদি তোমার ভিসাটা একটু দেখাতে। Here it is. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো আলভি, কেমন লাগতেছে? Totally fantastic, alhamdulillah, and really amazing and charming. আচ্ছা, গ্রেট গ্রেট গ্রেট। সো আলভি কিন্তু আসলে আমাদের অফিসে আসে অলমোস্ট প্রায় 3-4 মাস 5 মাস আগে মনে হয়। হ্যাঁ, সো মেইনলি ভাই, তুমি আসলে কোন কান্ট্রির জন্য ইন্টারেস্টেড ছিলা, এবং পুরো স্টোরিটা যদি একটু বলতে ভাই আসলে। ফার্স্ট অফ অল আমার মেন ইন্টারেস্ট হচ্ছে নিউজিল্যান্ডের দিকে। যখন ট্রিপলিকে আমি ফার্স্টে অ্যাপ্রোচ করি নিউজিল্যান্ড দিয়ে, ট্রিপলির কিছু ভিডিও দেখেছিলাম আমি ইউটিউবে, সেখানে তারা বলছিল যে নিউজিল্যান্ডে তারা কাজ করছে বেশ। তো সেক্ষেত্রে আমি তখন নিউজিল্যান্ডে আমার একটু ঘাটাঘাটি শুরু হয়, কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে ফার্স্ট অল অন্য কান্ট্রিগুলো যদি কথা বলি, ইউএসএ, ইউকেটা ওইভাবে ঘাটি নেই ফার্স্ট অফ অল। কারণ অস্ট্রেলিয়ার কথা যদি বলি, কানাডার কথা বলি, ওরা কিন্তু প্রচুর ডকুমেন্টেশনটা কিন্তু খুব বেশি। ডকুমেন্টের যে মানে খুব যে প্রেশারটা, এটা কিন্তু খুব বেশি এবং কমপ্লিকেটেড প্রসেসটা। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমি নিউজিল্যান্ডটা ভাবছিলাম যে নিউজিল্যান্ডে খুব কম মানুষ যায়, তো সেক্ষেত্রে হতে পারে যে ডকুমেন্টের ঝামেলাটাও কম আর টিউশন ফিটার ঝামেলাটাও কম। তো পরবর্তী যখন গেলাম, যখন ভাইয়ের কাছে আসলাম, ভাইয়ার যখন ফার্স্ট গ্রুমিং করলো, গ্রুমিং করার পর যখন আমি 3-4 দিন ঘাটলাম, আমার যত রিসোর্স ছিল আমার কাছে নেট থেকে পাইছি, তো সেই অনুযায়ী ঘাটার পর দেখলাম যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া প্রায় সেমই বলতে গেলে। টাকার দিক থেকেও বেশ, টিউশন ফি যদি বলি সেদিক থেকেও খুব হাই, যদি ফান্ডের কথা বলি সেখান থেকেও খুব হাই, অস্ট্রেলিয়ার প্রায় চেয়েও হাই। তো সেক্ষেত্রে পরে ভাইয়া বললো যে আচ্ছা, তো তোমার ডকুমেন্টেশন যেটা তো প্রেশারাইজ হচ্ছে, বা আমার কাছে অত ডকুমেন্টস তৈরি ছিল না অতগুলো ডকুমেন্টস যত চায় তারা, সেক্ষেত্রে তুমি ইউকে ট্রাই করতে পারো। বসে ভাই আমাকে পরে আইডিয়াটা দিল। দেন ইউকেতে প্রসেসটাও বললো যে আমি যতটুকু ভাইয়ের কাছে শুনে বললাম যে প্রসেসটা অনেক অনেক সিম্পল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ চেয়ে অনেক সিম্পল। অ্যান্ড দেন হচ্ছে যে আমি যখন ঘাটাঘাটি শুরু করি ইউকে নিয়ে, দেন আসলে ইউকের প্রতি আরেকটা ইন্টারেস্ট আমার জন্মায়। আচ্ছা, সত্যি কথা বলতে দেন হচ্ছে যে ওকে, দেন আমি ডিসাইড করি যে ইউকে শিফট হই, ইউকে ইউনিভার্সিটিগুলো ঘাটাঘাটি শুরু করি। দেন টিপুলিকে আমি সাথে কন্ট্যাক্ট করি, এবং টিপুলি আমাকে কিছু ভালো ইউনিভার্সিটি দেয়। সেই মধ্যে আমার ইউনিভার্সিটি আমার পছন্দ ছিল দুটো, সেখান থেকে আমি অফার লেটার টিপুলি এনে দেয় আমাকে। তো দেন তার পরবর্তীতে হতে পারে যে তারপরে যে আসে যে হচ্ছে যে আমার কন্ডিশনাল লেটার। কন্ডিশন দেওয়ার পর আমার কন্ডিশনে কিছুটা প্রবলেম আসছিল। আমি অলরেডি এক জায়গায় এনরোল ছিলাম, তো আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনে। তো সেক্ষেত্রে ওরা চাচ্ছিল যে একটা উইথড্র লেটার। এখন উইথড্র লেটারটা হচ্ছে কি যে আসলে আমি অলরেডি স্টুডেন্ট, আমি এখনো বাইরে পড়তে যাইনি, বা আমি মাত্র ট্রাই করতেছি। আমি যেখান থেকে উইথড্র নিয়ে নিই তো আমার লাইফটা শেষ, আমি অলরেডি আমি এনরোলমেন্ট করা এখানে। তো সেক্ষেত্রে তখন আমি তো বলতে গেলে ট্রিপলি আমাকে পুরো সাহায্য করছে। তারা টোটালি ইউনিভার্সিটিতে আমি যাই না, তারা টোটালি যুদ্ধ করছে, পুরো মেল দিছে। আমি ভাইদের জানলাম যে ভাই প্রসেসটাও খুব কমপ্লিকেটেড, আমার যেখানে আমি এনরোল আছি, আর তারপরে বলছে যে তুমি তাহলে আর ওখান থেকে উইথড্র করাটা আমার জন্য রিস্কি। সেক্ষেত্রে আমি পরে ট্রিপলি আমার হয়ে মেল করে ইউনিভার্সিটিতে, তার ঠিক 2 দিন পরে আমাকে প্রিকেস ইন্টারভিউর জন্য কল করে। তো আমি রেজিস্টার করি, প্রিকেস ইন্টারভিউ দিই, অ্যান্ড আই গট দ্য কেস। ওকে, আমি আসলে একটু ভাবে আমি ইলাবোরেট করি। আসলে যখন আমরা অ্যাপ্লাই করি ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনে, সেই সময় আসলে
ও হলো গিয়ে তোমার এইচএসসি তো কত সালে ব্যাক? আমার এইচএসসি 2022, 2022-এ। তোমার রেজাল্ট পাবলিশ কি 2022-এ নাকি ফেব্রুয়ারি 2023? 2023-এ? সো ও আর এইচএসসি কমপ্লিট করার পরে ও আসলে একটা ইউনিভার্সিটিতে এনরোল অবস্থায় ছিল, যেহেতু আসলে দেশের বাইরে পড়াশোনা করতে যাবে। আদৌ আসলে দেশের বাইরে যাওয়াটা আসলে একটু মানে 50-50 চান্স, আসলে আমি যাবো কি যাবো না, বা অনেক ব্যাপার স্যাপার থাকে আসলে যখন একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়াশোনা করতে যায়। সো এই জন্য আসলে প্রত্যেকটা স্টুডেন্টের হওয়া উচিত যে আসলে তুমি যদি শিওর না হয়ে তুমি আসলে দেশের বাইরে যাওয়ার আগে তুমি কোনো একটা জায়গায় তুমি অ্যাডমিশন নিয়ে থাকাটা উচিত। তাহলে কি হয় যে আসলে গ্যাপ এক্সপ্লেনেশনটা সুবিধা হয়, বাট স্টুডেন্ট আসলে গ্যাপটা আসলে ওরকম থাকে না, কারণ আল্লাহ না করে যদি তার বিচার না হয়, যাতে তার আসলে 2020-এ ও 2022-এ ও এক্সাম দিয়েছে, 2023-এ ওর রেজাল্ট পাবলিশ হয়েছে, এখন 2024-এর অলমোস্ট শেষের দিকে। সো অলরেডি ওর 2 বছর একটা কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছিল। তো এই গ্যাপটা কিন্তু ও যেহেতু একটা ইউনিভার্সিটিতে মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ছিল, সো আসলে যখন আমরা ওভারঅ্যাম্পটনে অ্যাপ্লাই করি তখন ওর কাছে চাচ্ছিল যে তুমি ওই ইউনিভার্সিটিকে উইথড্র করেছো কিনা। দেন আমরা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলি। দেন হলো গিয়ে যে আমরা স্টুডেন্ট অফার লেটার পেলো, প্রিক্যাস ইন্টারভিউ দিল। তো প্রিক্যাস ইন্টারভিউতে আসলে কি টাইপের কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হয়েছে, এবং আমাদের যে ট্রিপল ইন্টারভিউ টিম তারা কি তোমাকে হেল্প করেছে কিনা এই ব্যাপারে? অবশ্যই ভাই, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু ট্রিপল ইন্টারভিউ টিম। সত্যি কথা বলতে আমার যে মেন্টর ছিলেন এই ইন্টারভিউতে, আমার যে মেন্টর করেছেন ট্রিপলি থেকে সিফাত ভাইয়া, খুবই ভালো চমৎকার করেছেন। এবং ভাইয়া মানে এক চুলো ছাড় দেন। অনেকে থাকে দেখা যায় কড়া মাস্টার কিন্তু করা হলেও মানে তার দিক থেকে সে আমাকে তার বেস্ট দিচ্ছে। অ্যান্ড এন্ড অফ দ্য ডে অনেকে থাকে যে এখান থেকে করে যাও, হয়তো বা এসে যাবে, কিন্তু ভাইয়া করছে কোনো রিস্ক নেয়নি। ভাইয়া একদম যদি পাইছে যে দরকার পড়লে আমি তোমার ইউকেভিআই ইন্টারভিউর মতো ভাইয়া বলছে যে ইউকেভিআই ইন্টারভিউ দরকার তোমার প্রিপারেশন আমি দিয়ে দিব এখানে। তো ভাইয়া টোটালি ওভাবে রেসপন্সিবিলিটি নিয়ে আমাকে প্রিপেয়ার করছে। তো সত্যি কথা বলতে ওখান থেকে পুরো A to Z লাইক কোন সেক্টর থেকে আসতে পারে, আপনি আমার এডুকেশন প্রিভিয়াস এডুকেশন ব্যাকগ্রাউন্ড হোক, বা আমি যেখানে পড়তে যাচ্ছি সেখানে আমি কি ধরনের কোর্স ফেস করতে পারি, ইভেন আমার ফাইন্যান্সিয়াল কি ধরনের কোয়েশ্চেনে ফেস করতে পারি, সব ধরনের টোটালি আমাকে প্রিপেয়ার করে দিছিল। তো একদিক দিয়ে বলতে গেলে আমার জন্য ইজি ছিল, কারণ ওই সিমিলার কোয়েশ্চেনগুলোই আসছে। অ্যান্ড আমি বলবো যে ফাইন্যান্সিয়াল থেকে কোয়েশ্চেন অত আসে নাই যেটা ইউনিভার্সিটির সময় করে থাকে, বাট হ্যাঁ আমার বেসিক নলেজটা লাইক আমি কতটুকু ইউনিভার্সিটির বিষয়ে জানি, আমি কতটুকু রিসার্চ করছি, এবং আমার রিসার্চের ডেপটা কতটুকু ছিল ওরা সেটাই যাচাই করছে আর কি। অ্যাজ এ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হিসেবে কতটুকু যোগ্য আমি ইউনিভার্সিটির জন্য, তারা টোটালি সে অনুযায়ী আমার মেন্টালিটিকে চেক করছে আর কি। ভাই তুমি তো আসলে ইউকে তো ইউনিভার্সিটি রয়েছে অলমোস্ট প্রায় 140টা, দেন তুমি ওলভারহ্যাম্পটন কেন চয়েস করলা? আর সবাই তো আসলে লন্ডন বেসিস ইউনিভার্সিটি চায়, তুমি কেন লন্ডনের বাইরে গিয়ে আসলে বার্মিংহামটাকে চয়েস করলা তুমি? অ্যাজ ফার অ্যাজ আমরা যারা বাংলাদেশ থেকে যাই, সত্যি কথা বলতে সবার কাছে খুব হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড থাকে না। যা ফান্ড থাকে সে তাদের যতটুকু লিমিটেশন রিসোর্স দিয়ে সর্বোচ্চ ট্রাই করি আমরা সবসময়। তো সেক্ষেত্রে আমি বলবো যে লন্ডনের এক্সপেন্সটা খুব বেশি ছিল ফার্স্ট অফ অল, অ্যান্ড ওখানকার ইউনিভার্সিটি টিউশন ফিগুলো খুব হাই ছিল। বাট আমি যদি লন্ডনের বাইরে ট্রাই করি লাইক বার্মিংহাম বা উলভারহ্যাম্পটন, যদি দুটো একসাথেই সিটি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানকার টিউশন ফিটা একটু কম। অ্যান্ড সেকেন্ড অফ অল ওটার যে র্যাঙ্কিং, অবশ্যই র্যাঙ্কিং ইউনিভার্সিটির র্যাঙ্কিং বলবো যে প্রায় 1000 ভিতরে। এবং আমার যে সাবজেক্টটা, আমি যে বিএ অনার্স ব্যাচেলর অফ বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং এ পড়তে যাচ্ছি, তো আমার যে স্পেসিফিক ফ্যাকাল্টিটা সেটা পুরো বিশ্বের মধ্যে 6th। ওকে, গ্রেট। এটা কিন্তু অনেক চমৎকার একটা ব্যাপার। আসলে সবাই আসলে আমরা লন্ডন বেসড ইউনিভার্সিটি খুঁজি। ইউকেতে আমি সবসময় বলি ইউকেতে অনেক গার্ডিয়ান রয়েছে যে আসলে ইউকে বুঝে না, খালি বুঝে আসলে লন্ডন। আসলে ইউকেতে 4টা কান্ট্রি মিলে গঠিত, এবং 4টা কান্ট্রি আলাদা আলাদা সিটি রয়েছে। তাহলে সেই সব কিছু না বুঝে যে ভাই আমার ছেলেকে বা আমি লন্ডনে যাব। আসলে লন্ডনের সব ইউনিভার্সিটি আসলে এমনি ওভার মানে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে থাকে, আসলে তারা যেই ধারণ ক্ষমতা তার থেকে আসলে স্টুডেন্টের সংখ্যা হয়ে যায় অনেক বেশি। তখন কি হয় যে আসলে স্টুডেন্ট হয়তো অনেক সময় এরকম হয় যে টাইম মতো সে ক্যাশ লেটার পায় না, বা টাইম মতো অফার লেটার পায় না, বা আসলে টিউশন ফিসটা আসলে বাজার থেকে অনেক বেশি রাখতে হয়, যেহেতু তার লিভিং কস্টটা তুলনামূলক লন্ডনের মধ্যে বেশি। কারণ আমরা জানি যে লন্ডনটা ইংল্যান্ডের ক্যাপিটাল, এবং পুরো ফুল ইউকেই আসলে লন্ডন বেস আসলে মেইনলি হয়ে থাকে। সব কমিউনিকেশন, সব কমার্শিয়াল অফিস থেকে শুরু করে কমার্শিয়াল বিজনেস থেকে শুরু করে সবকিছু ছিল লন্ডন বেসিস। তো লন্ডনের মধ্যে সবার ডিমান্ড থাকে, এটা ভালো খারাপ না, বাট লন্ডনের বাইরেও কিন্তু অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে। যেমন আমি বললাম যে ওলভারহ্যাম্পটন বার্মিংহামে রয়েছে, বার্মিংহামের মধ্যে আরেকটি ইউনিভার্সিটি রয়েছে অ্যাস্ট্রো ইউনিভার্সিটি। তো অ্যাস্ট্রো ইউনিভার্সিটি আসলে ইউকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি অ্যাজ লাইক ওলভারহ্যাম্পটন কিন্তু বার্মিংহামের মধ্যে একটা পাবলিক ইউনিভার্সিটি, এবং যেটা আসলে অনেক পুরানো একটা ইউনিভার্সিটি, যার পড়াশোনার মান কিন্তু অনেক ভালো হয়। এবং ও যাচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে পড়তে। সো অ্যাকাউন্টিং নিয়ে পড়ার আসলে তোমার মেইন উদ্দেশ্যটা কি? আসলে
আলটিমেটলি কি হবা তুমি? ওয়েল, অ্যাকাউন্টিং নিয়ে পড়ার উদ্দেশ্য মেন ছিল হচ্ছে যে আমি যখন কমার্স নিই, ফার্স্ট অফ অল ক্লাস 9-এর ঘটনা, সেটা হচ্ছে 2018 সালে। এই কমার্স ফ্যাকাল্টি নিয়ে বা কমার্সের যে সেক্টরটা, ওটা নিয়ে কোনো ঘাটাই ছিল না। তো সেক্ষেত্রে যখন ঘাটতে চাই, আমি সিএ খুঁজে পাই, সিএ অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা আইসিএমএ বা সিএমএ যেটা বলা হয় থাকে আমাদের, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্ট যেটা। তো সেখানে যখন দেখা যায় তখন তাদের ইয়াটা কোথা থেকে আসে বা তারা কোন বেস থেকে মেনলি আসে। হ্যাঁ, সিএ যে কোনো বেস থেকে হওয়া যায়, বাট আপনি যখন বা ইউকের যে ইউনিভার্সিটিগুলো আছে বা আমার যে ইউনিভার্সিটি সাবজেক্টটা আছে, সেটা ইউকের যে সিএ আছে বা সিএমএ আছে ডিগ্রি, তাদের সাথে অ্যাক্রেডিটেড। মানে হচ্ছে আমি যদি আমার এই কোর্সটা শেষ করি অ্যাকাউন্টিংয়ে, শেষ করলে আমি ইউকেতে সিএতে আমি বলতে গেলে আমার ফার্স্ট যে মডিউলটা সার্টিফাইড মডিউল, সেখানে আমার বলতে গেলে মাত্র 2টা কোর্স পড়তে হবে। এক্স্যাক্টলি, এখানে 7টা কোর্স বা 6টা কোর্সের থেকে আমার বাকিটা কোর্স তুমি এক্সামে আমি ব্যাচেলর আমি শেষ করে ফেলতে পারছি। ইভেন নট অনলি অ্যাডভান্স লেভেল বা যে প্রফেশনাল লেভেলে যেও আমি 2-1টা কোর্স পাবো ওখানে, সেই কোর্সগুলো অলরেডি আমি ব্যাচেলর শেষ করে যাচ্ছি, ওখানে আমার জন্য একটা প্রেশার কম হচ্ছে। তো ইনকেস যদি আমি ইউকেতে আমার ব্যাচেলর শেষের পর আমার যদি সে অনুযায়ী অপশন থাকে, সেক্ষেত্রে আমি সিএ চলে যাবো বা সিএমএ করবো। এছাড়াও আমাদের দেখা যাচ্ছে যে আমি যদি ইউকেতে শেষ করি, ইনকেস যখন আমি বাংলাদেশে চলে আসি, আফটার অল ইউকে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, অ্যান্ড এটার যে এডুকেশন বেসটা সেটা হচ্ছে টোটালি আপনার প্র্যাকটিক্যাল বেসের উপর হয়। তো বাংলাদেশে যে ঠিক আছে, বাংলাদেশে থিওরিটিক্যাল আমাদের পড়ালেখাটা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল যখন আমি গেইন করে আসতেছি, তো সেক্ষেত্রে আমার বাংলাদেশ থেকে যারা গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছে আর আমি ওখান থেকে গ্র্যাজুয়েট হয়ে আসছি, তো আমার প্র্যাকটিক্যাল নলেজটা বেশি, তো আমি ফার্স্ট ইয়ার পার্টি আমি এখানেই পাবো ভালো। তো আসলে আলভির কথাগুলি আপনি যদি আসলে একটু খেয়াল করে শুনেন, যে আলভির যেই সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু ভাই আমি আলভিকে চাপাই দিই, কারণ একটা স্টুডেন্ট যখন তার পড়াশোনা, তার ফিউচার সম্পর্কে অনেক বেশি ডিটেলস জানে, আপনি দেখেন এই কথাগুলি যেগুলো আলভি যেটা বললো, অনেক স্টুডেন্ট আছে যে ভাই কোন সাবজেক্ট পড়লে পর আমি ভালো করতে পারবো, আসলে ভাই কোন সাবজেক্ট সহজ সাবজেক্ট, আমি আসলে ওইখানে গিয়ে কতটুকু পড়াশোনা করতে পারবো বা সুযোগ রয়েছে। আসলে স্টুডেন্টকে ভাই আমি চাপাই দেওয়ার কিন্তু না, আলভির পড়ালেখা কিন্তু আলভি করবে, তাকে আমি অথবা যাওয়ার সময় তাকে আমি গাইড করতেছি, আমার পার্ট কিন্তু এখানেই শেষ। বাকি সে 3 বছর যে পড়াশোনা করবে, সে রেজাল্ট কতটা ভালো করতে পারবে, তার ফিউচার গোলটা কি, আলভিটা কিন্তু আলভি সাজাচ্ছে। সো একটা স্টুডেন্টের আমি এই কথাটা বলার কারণ এরকম, এটা যে একটা স্টুডেন্ট আসলে যখন দেশের বাইরে এসে পড়াশোনা করতে চায়, তাকে তার সাবজেক্ট, তার ফিউচার সম্পর্কে নিজেকে ডিসাইড করতে হবে। আলভির স্বপ্ন সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, সে সিএ করবে, সে এফসিএ হবে একটা সময় গিয়ে, সে একটা ব্যাংকের সে জিএম হবে, বা বাংলাদেশ ব্যাংকের যারা আমরা দেখেছি যে যারা গভর্নর হচ্ছে, সবাই কিন্তু একটা ম্যাক্সিমামে কিন্তু এফসিএ হিসেবে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যাচ্ছে। বা ফাইন্যান্স মিনিস্টার আপনারা দেখবেন আগে যারা ছিল, ম্যাক্সিমামে কিন্তু একজন প্রত্যেকেই কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সো ইনফ্যাক্ট আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেন বা এসএসসিএ বলেন বা সিএমএ বলেন, যেটা বলেন, সবগুলির কিন্তু কাউন্সিলিং বডি কিন্তু আপনার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। সো আমার ফ্যামিলিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে। সো আসলে আমি ছোটবেলা থেকেই তাকে দেখে আসছি যে আসলে সে কিভাবে সিএ কমপ্লিট করেছে, তার ফার্স্ট লেভেল, দেন ইন্টারমিডিয়েট লেভেল, দেন অ্যাডভান্স লেভেল। সো অ্যাডভান্স লেভেলে গিয়ে কিন্তু একটা স্টুডেন্ট আসলে অনেক বাংলাদেশি যারা পড়াশোনা করে, যে ওই পাশে ওই অ্যাডভান্স লেভেলে গিয়ে আর সিএ কমপ্লিট করতে পারে না, কারণ পাস করতে ফেল করতে 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 একটা সময় যে মানুষ যখন প্রফেশনাল জবে ঢুকে যায়, তখন আর সেই ধৈর্যটা থাকে না। আলভি যখন তার ব্যাচেলরটা অ্যাকাউন্টিং এর উপরে সে ওভারঅল থেকে পড়াশোনাটা শেষ করবে, তার কিন্তু যেই ফার্স্ট লেভেলের যেই পার্টগুলি যেগুলি ছিল, তার মধ্যে কিন্তু যদি আমরা জানি যে টোটাল মনে হয় 18টা পার্ট, 18টা সাবজেক্ট থাকে একটা সিএ কমপ্লিট করতে। সো এর মধ্যে কিন্তু 700 নাম্বার থাকে ফার্স্ট লেভেলে। সো ও যখন ওভারঅল থেকে যতটুকু তার ব্যাচেলর যখন শেষ করবে, তখন কিন্তু সে তার ফার্স্ট লেভেলে অলমোস্ট 60 থেকে 70% তার কমপ্লিট হয়ে গেছে, তার মতো 2টা বা একটা সাবজেক্ট তার পরীক্ষা দিলে পরে কিন্তু তার সিএর ফার্স্ট লেভেল শেষ হয়ে যাচ্ছে। সো আপনি কিন্তু যদি আপনার পরবর্তী ক্যারিয়ার যদি আপনি অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে করতে চান, তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার চয়েস ডেস্টিনেশন ইউকে হতে পারে। তো আসলে আমরা যারা বাংলাদেশ থেকে যাচ্ছি, আলটিমেটলি আমাদের একটা লক্ষ্য নিয়ে যাওয়া উচিত যে ভাই আমি পড়াশোনাটা করব, পড়াশোনাটা শেষ করার পরে আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারের দিকে যাব। বাট আমাদের অনেকের ইন্টেনশন থাকে এরকমই যে ভাই আমি ডে ওয়ানে যাচ্ছি, ডে ওয়ান থেকে আমার কাজে চলে যেতে হচ্ছে, আমার কোনো গুছানো প্ল্যান নেই, আমি জানি না যে আসলে 3 বছর পর আমার কি হবে, 3 বছর পর আমি কোন সেক্টরে যাব। যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, আমার অবশ্যই এমন কোনো সাবজেক্ট নিয়ে পড়তে হবে যে সাবজেক্টে পড়লে পর কি আমার ভবিষ্যতে ভাই এই সাবজেক্টের ডিমান্ড আছে। যেমন যারা সিএ নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে বা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে রয়েছেন বা বিজনেস ব্যাকগ্রাউন্ডে রয়েছেন, তাদেরকে আসলে এই টাইপের সাবজেক্ট যেমন বিজনেস অ্যানালিটিক্স বা অ্যাকাউন্টিং, এই সাবজেক্টগুলি কিন্তু আপকামিং সাবজেক্ট। আর গদ বাঁধা জাস্ট বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট বা মার্কেটিং, জাস্ট শুধু বিএসসি ইন মার্কেটিং,
এইগুলি ভাই আসলে 2024-25-এ 26-এ এসে কিন্তু ভাই এই সাবজেক্টগুলিতে পড়ে ভালো করা আসলে খুবই টাফ। সো ওকে এক্সাম্পল হিসেবে দেখছি যে আসলে ওর কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে ভালো রিসার্চ রয়েছে, যে আসলে আমি কোন সাবজেক্টে পড়তেছি, আমার কোর্স মডিউল কি রয়েছে, এটা পড়লে পর আসলে আমি আমার সামনে যখন আমার ক্যারিয়ারটা হবে তখন আসলে আমি ক্যারিয়ারটা আমি কিভাবে সাজাবো। দিস ইজ দ্য জেনুইন স্টুডেন্ট। এইভাবে আসলে আপনার জেনুইন স্টুডেন্টশিপটাকে প্রমাণ করতে হবে। ইউকে কিন্তু এটাই চাচ্ছে। এবং আলবি, তোমার ভিসা ইন্টারভিউ কি হয়েছে? না, ভিসা ইন্টারভিউ হয়নি। আমি কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যেই স্টুডেন্টগুলি আগে আগে অ্যাপ্লাই করবে, ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, তাদের ভিসা ইন্টারভিউ না হওয়ার চান্সেসটা অনেক বেশি। এবং আমার আলবি যদি আসলে ভিসা ইন্টারভিউ হতো, আমার আসলে ওকে নিয়ে আমার কোনো টেনশন ছিল না, কারণ এই ছেলেটা আসলে জানে যে আসলে আমার কি বলা উচিত। আমি জেনুইন স্টুডেন্টশিপ প্রমাণ করার জন্য আসলে আমার কোন কোন ব্যাপারে আমার নলেজ থাকা উচিত, ও কিন্তু সব কিছু কিন্তু আগে থেকে প্রিপেয়ার করে রেখেছে। এবং আমাদের যেই ইন্টারভিউ টিম, তারাও আসলে একটা স্টুডেন্ট যখন প্রি কেস ইন্টারভিউ দেয় ইউনিভার্সিটিতে, তখন থেকে তাকে আসলে আমরা গাইড করা শুরু করি যে ভাইয়া ভিসা ইন্টারভিউ হবে কি হবে না সেটা আমি আসলে জানি না, এটা লাক বাই চান্স হতেও পারে, বাট কিছু ট্রিক্স আমরা ফলো করি, যে ট্রিক্সগুলি ফলো করলে পরে ইন্টারভিউ না হওয়ার চান্সটা অনেক বেশি। সো সেই ট্রিক্সের অনুযায়ী ওর ইন্টারভিউ হয়নি, বাট ওর যদি ইন্টারভিউ হতো তাহলে আসলে কোনো প্রবলেম হতো না। সো আলভি, এখন তোমার উদাহরণ প্ল্যানে যাচ্ছ, তুমি বাবা মার বড় ছেলে, সো এত ছোট বয়সে তুমি বিদেশে যাওয়ার প্ল্যান করছো আসলে ব্যাচেলার করার জন্য। আসলে এই ডিসিশন নিতে তোমার আসলে আব্বু আম্মু তোমাকে কতটুকু হেল্প করছো, নাকি আব্বু আম্মুকে চাপ দিয়ে জোর করে তুমি দেশের বাইরে যাচ্ছ, বলো তো একটু। না, আসলে আমার দেশের বাইরে যাওয়ার প্ল্যানটা ছিল হচ্ছে যে যখন আমি ইন্টারে ভর্তি হই, আমার কলেজে ছিল বিএফ কলেজ ঢাকা থেকে। তো তারপর যখন ভর্তি হওয়ার পর থেকে আসলে তখন আমি বলতে গেলে পুরো করোনার টাইমটাতে আমার কলেজ গিয়েছি, যারা আমরা 22 ব্যাচ আছি। তো তখন আসলে ইউটিউব ভিডিও করতে করতে আমার আসলে ইচ্ছাটা বা স্বপ্নটা জাগে যে আসলে আমি বিদেশে যেয়ে পড়তে যাব। অ্যান্ড ইভেনচুয়ালি আমার হচ্ছে একটা কিছু সার্টিফিকেট ছিল বা কিছু, আমি কোকারো অ্যাক্টিভিটিসে যুক্ত ছিলাম, সেখানে আমি ব্রিটিশ কলেজ থেকে বুক রিডিং কম্পিটিশন থেকে ফার্স্ট টপ স্কোরও হয়েছিলাম। তো তখন আর কি আমাকে বলছিল আমাদের টিচার ছিল যে তুমি যদি বিদেশে পড়তে পারো তাহলে তোমার জন্য ভালো হবে, কারণ তুমি এই সার্টিফিকেটটা গেইন করছো। ব্যাস তখন 9-এ আমি তখন। তো সেই ক্ষেত্রে তখন একটা ইচ্ছা ছিল যে আমি চেষ্টা করবো যদি কখনো হয় লাইফের সুযোগ আসে। দেন ইন্টারে উঠলাম, আমার মধ্যে একটা সাহস আসলো যে না, সবাই তো যাচ্ছে ব্যাচেলরে। আমার নিজের যে আমার যে কলেজ থেকে আমার 2-3 জন আমার ফ্রেন্ড, সরি আমার সিনিয়র পরিচিত ছিল, যারা কিনা অলরেডি ফ্লাই করেছে, কানাডাতে চলে গেছে তারা। তো তারা যেহেতু যে পড়তে পারতেছে, ইন্টারের পরে যেহেতু অন্যরা পড়তে পারতেছে, তো আমি কেন পারবো না? তো সেক্ষেত্রে বাবা মাকে বলি, বাবা আমার সাপোর্ট ছিল। যদিও সত্যি কথা বলতে বাবা একটু ভয় পাচ্ছিলেন আমাকে নিয়ে, স্বাভাবিক, আমি তার ফার্স্ট এবং বড় ছেলে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এক্ষেত্রে আমার একটু লেট হয়ে গেছিলো ফার্স্ট অফ অল। বাট বাবা চাইছিল যে একটা দেশে পরীক্ষা দেওয়াকে, দেশে দেখো, দেশে পাবলিক ইউনিভার্সিটিগুলো দেখো, দেন যদি ইনকেস না হয় দেন তুমি চেষ্টা করো, সমস্যা নেই, আমি ফুল সাপোর্ট দিব। দেন বাবাকে বলি যে বাবা দেখো, এখানে অলরেডি আমার 2 বছর হয়ে যাচ্ছে, আমার অলরেডি 2 বছর হয়ে গেলে আমার অলরেডি কিন্তু আমার আমি লেট হয়ে যাবো এক। আর সেকেন্ড অফ অল দেখলাম যে যখন আমি যেখানে ভর্তি হয়েছি সেখানে, তো সেখানকার কারিকুলামও অনেকটা থিওরিটিক্যাল বেস। তো বাবাকে আমি সেটা বুঝালাম, দেখালাম যে আসলে পুরোটা দেখো যে পাবলিক হলেই তো হয় না, আসলে থিওরিটিক্যাল বেসটা। বাট আমি যখন তাকে আমার বাইরের দেশে পড়ালেখার মডিউলসগুলো নিয়ে বুঝালাম বা তাদের কোর্স কারিকুলাম কীভাবে পড়ায়, সে যখন আমি বাবাকে বুঝালাম, বাবা বললো যে আচ্ছা ঠিক আছে। তখন তার কেন জানি সে একটু নরম হলেন, হয়ে আচ্ছা ঠিক আছে, ইউ হ্যাভ দ্য পারমিশন, বাট ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য গ্র্যাজুয়েশন ফার্স্ট। অবশ্যই তুমি এখানে কমপ্লিট করে আসবা, তুমি যেভাবে হোক, সবাই যেতে পারে, তুমিও পারবা। অবশ্যই অবশ্যই অবশ্যই। সবসময় আমি এটাই বলি যে আসলে আলভি ফার্স্ট না, আলভির আগে এরকম হাজার হাজার আলভি গিয়েছে, আলভির পরে আরো হাজার হাজার আলভি যাবে। তো আসলে যারা গিয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে আসলে ম্যাক্সিমাম মানুষরা আসলে তারা তাদের প্রফেশনাল ক্যারিয়ারে সফল হতে পেরেছে। যারা সফল হতে পারেনি, হয়তোবা সবার লাক ফেভার করে না সবসময়, হয়তোবা বিদেশে যাওয়া মানেই, উচ্চশিক্ষা নেওয়ার মানে যে আপনি আপনার ক্যারিয়ারটা অনেক ভালো করে ফেলেছেন এরকম না, আবার দেশে বসেও যে আপনি ক্যারিয়ারটা কিছু করতে পারবেন এরকমও না। বাট একটা হায়ার ডিগ্রি যদি আমরা একটা ভালো একটা এনভায়রনমেন্ট থেকে করতে পারি, আসলে বিদেশে যাওয়া মানে আসলে এরকম না যে আসলে আমি আবার বাংলাদেশে ব্যাক করবো না, এই ইন্টেনশনটা আসলে আমাদের রাখাটা উচিত না। আমি বিদেশে যাচ্ছি, যাওয়ার পর আমি একটা ভালো একটা ডিগ্রি নিব, ভালো কিছু শিখবো, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে মানের শিক্ষা নিচ্ছে আমি সেই মানের শিক্ষা নিব, নিয়ে যদি আমার হোম কান্ট্রিতে যদি আমার ব্যাক করতে হয়, তারপরে আসলে আমি একটা ওয়েটা এডুকেশন নিতে যাচ্ছি, যেই এডুকেশনটা নেওয়ার পরে আমি আমার হোম কান্ট্রিতে এসেও যাতে ভালো করতে পারি। আমার যদি আসলে ইন্টেনশন থাকে আমি ওইখানে গিয়ে ডেলিভারি করব, পড়াশোনা যদি সময় পাই তাহলে আমি পড়াশোনা করব, কাজের মাঝে মাঝে পড়াশোনা করবো, আসলে এটা কিন্তু আমাদের লক্ষ্য না। এই লক্ষ্যটা নিয়ে যদি আমরা যদি সামনে আগাই, পরবর্তীতে কি হবে, আলটিমেটলি আমি পিয়ার পাবো না, কারণ আমার তো সেটা ক্যালিবারই হয়নি, আমার তো সেই স্কিল আমি ডেভেলপ করতে পারিনি, আমি তো চালাইছি সাইকেল,
আমি তো ফুড ডেলিভারি করছি, আমার মধ্যে সেই স্কিলটা কখন আসবে? তখন আমরা কি বলবো, ইউকেতে গেলে পরে পিআর পাওয়া যায় না, ইউকেতে সেটেল হওয়া যায় না। আরে ভাই, বাংলাদেশি এত মানুষ ইউকেতে সেটেলমেন্টের দিকে আছে, এত বড় বাংলাদেশি কমিউনিটি, তারা কি আসলে অবৈধ রয়েছে? জীবনে অবৈধ রয়নি এত বাংলাদেশি কমিউনিটি। তো তারা তো তাদের মধ্যে আপনি অনেকেই দেখবেন যে ভালো ভালো পজিশন অনেক বাংলাদেশি রয়েছে, সবচেয়ে বেশি ভালো পজিশনে রয়েছে ইন্ডিয়ানরা। কারণ দেখেন না তাদের স্কিল আর আমাদের স্কিলের মধ্যে কতখানি ফারাক। সো আমরা আসলে কোনো কান্ট্রিকে দোষ দেওয়ার আগে আসলে আমাদেরকে আসলে দেখা উচিত যে আসলে আমি কতটুকু স্কিল। যদি আপনার বাসায় যদি কোনো একটা মেহমান আসে, তাকে যদি আসলে আপনি তাকে চিনেন না, তাকে তো অবশ্যই গেটে বসে জিজ্ঞেস করবেন যে আপনি কার কাছে আসছেন, আপনার পরিচয় কি। দ্যাট মিনস সেটাই হচ্ছে আপনার একটা ইউকেভি ইন্টারভিউ। তো ইউকেভি ইন্টারভিউ তো ভয় পাওয়ার কিছু নেই, কারণ একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে যাবে অবশ্যই দেশের ইমিগ্রেশন তাকে কিছু জিজ্ঞেস করার রাইট তাদের রয়েছে যে আসলে আমি কাদেরকে নিচ্ছি। সো এই ব্যাপারে যে ইন্টারভিউ হলে পরে যাতে অনেকে ভয় পেয়ে যাবেন এরকম না। আবার আপনি যখন পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনাকে স্কিল প্রমাণ করতে হবে। আপনি চিন্তা করেন, আপনি আপনার একটা বিজনেস আপনি ওপেন করেছেন, সেই বিজনেসে আপনি যদি কোনো স্টাফকে যদি আপনি পার্মানেন্টলি রাখতে চান, বা তাকে যদি ইনক্রিমেন্ট দিতে চান, বা তার যদি স্যালারি যদি আপনি বাড়াতে চান, তাকে কি করতে হবে? তাকে অবশ্যই আপনাকে দেখতে হবে আসলে তার পারফরমেন্সটা কেমন, সে কি আসলে কি কোনো কিছু ভ্যালু অ্যাড করছে কিনা আমার কোম্পানিতে। যদি আপনার কোম্পানিতে ভ্যালু অ্যাড করে অবশ্যই আপনি তাকে তো অবশ্যই আপনি স্যালারি বাড়াচ্ছেন, তাকে পার্মানেন্ট করছেন, তাকে প্রমোশন দিচ্ছেন। সিমিলারলি আপনি যদি ইউকেতে যান, ইউকেতে যাওয়ার পর যদি আসলে ইউকে রিক্রুটমেন্টে যদি আপনি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেন, আপনি স্কিল আপনাকে দিয়ে যদি ইউকে গভর্নমেন্টের কোনো উপকারে আসে, তাহলে আপনাকে কেন বের করে দেবে? যদি আপনি ওইখানে গিয়ে বোঝা হয়ে দাঁড়ান, আপনার কোনো স্কিল নাই, খালি খালি ওইখানকার আপনি পরিবেশ নষ্ট করছেন, তাহলেই আপনাকে বের করে দেয়। তো দিস ইজ দ্য রুল। সো আসলে পিআর পাওয়া যায় না বা ইউকেতে জব পাওয়া যায় না, আসলে এই কথাটা বললেন না। নিজেকে স্কিলফুল বানান, তাহলে দেখবেন যে অনেক কিছুই সহজ হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আপনারটা অনেক সহজ হয়ে যাবে, যেরকমটা আলবিরটা হচ্ছিল। সো আলবি, তুমি ট্রিপলয়কে আউট অফ 10-এ কত দিবা? 10-এ হ্যাঁ। 101, 101। আচ্ছা, ড্রিমার্স 101 এর মতো আসলে আমাদেরকে মার্কিং করে দিল 101। তো থ্যাংক ইউ সো মাচ। আর আলবি, আসলে যখন দেশের বাইরে একটা স্টুডেন্ট পড়তে যাচ্ছে, তো তার কবে থেকে প্রিপারেশন নেওয়া উচিত আর কি কি গাইডলাইন ফলো করা উচিত? আসলে অনেক স্টুডেন্টই আসলে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই, উইদাউট আইএলটিএস কি ইউকেতে যাওয়া যায় কিনা, বা উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সিতে ইউকেতে যাওয়া যায় কিনা। সো তুমি তো আসলে আইএলটিএস দিয়ে তুমি ইউকেতে যাচ্ছ, তো আসলে কয়দিন আগে থেকে প্রিপারেশন নেওয়া উচিত, কতটুকু মানে প্রিপারেশন হওয়া উচিত, কি কি গাইডলাইন ফলো করলে পর তোমার প্রসেসিংটা যেমন অনেকটা স্মুথলি হয়েছে, তো কি কি গাইডলাইন ফলো করলে পর একটা স্টুডেন্টের প্রসেসিং অনেক বেশি স্মুথ হতে পারে তোমার এক্সপিরিয়েন্স থেকে? ওয়েল, ইন মাই এক্সপিরিয়েন্স যে আমি সেটা বলতে পারি, সে ফার্স্ট অফ অল তাকে মিনিমাম 6 মাস আগে থেকে তো প্রিপারেশন নেওয়া উচিত। বাট ফার্স্ট অফ অল তাকে ভাবা উচিত যে সে কোন দেশে যাবে। প্রথমত তার দেশ কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে যে তার সে কোন ইনটেকে সে যাবে। কারণ আমরা জানি যে ইউকেতে দুটো ইনটেকই বলা হয় থাকে, বাট মেইনলি বড় ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। কিন্তু আমার যে ইনটেকটা জানুয়ারিটা, এটা কিন্তু ছোট ইনটেক, খুবই ছোট ইনটেক। এটা খুব কম লিমিটেড সাবজেক্টই পাওয়া যায়। তো যার কারণে হচ্ছে কি যে ইনটেকটা সেট করতে হবে এক। সেকেন্ড অফ অল হচ্ছে এখন ইংলিশ প্রফিসিয়েন্সি। এখন অবশ্যই আইএলটিএস হচ্ছে যে আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট করে। আমি যদি একটা কথা বলি যে আসলে কিছু কিছু স্টুডেন্ট বা সামথিং অনেকে মাইন্ডে এটা থাকে যে আইএলটিএস করা মানে হচ্ছে ইংলিশ শেখায়, বিষয়টা কিন্তু সেটা না। যে দেখা যাচ্ছে আমি যখন ইন্টারে পড়ি, অনেক স্টুডেন্ট যারা ইংলিশ একটু দুর্বল ছিল, ওরা করতে গিয়ে যে আইএলটিএস কোর্স করি, তাহলে ইংলিশ ভালো হয়ে যায়। বাট আসলে ইংলিশ হচ্ছে আপনাকে টেস্ট করবে, ইংলিশ নিজে একটা ইন্টারন্যাশনাল এক্সাম। তো ওটাই হচ্ছে যে আপনি নিজে করে শিখতে হবে। তো ওইটার জন্য মিনিমাম আমি বলবো যে 2 থেকে 3 মাস সময় রাখতে হবে হাতে। 2 থেকে 3 মাস সময়, 2 মাস হতে বা প্রিপারেশন হয়ে গেল, 1 মাস হলেই যাবে মক টেস্ট। আমি মনে হয় 12 থেকে 15টা মক টেস্ট দিছি। আচ্ছা, দেওয়ার পর হচ্ছে যে আমার যখন আমি দেখছি না আমি স্যাটিসফ্যাক্টরি, আমি না ওখানকার যে ক্রাইটেরিয়া আছে বা রিকোয়ারমেন্ট আছে সেটা মিট করতে পারতেছি আমার মকে, দেন আমি এক্সামে হলে বসি অ্যান্ড দিই। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার সেই অনুযায়ী যে আমার রিকোয়ারমেন্টটা ছিল সেই অনুযায়ী আমার প্রায় চলেই আসে, একদম বেশ ভালো এসছে আমার স্কোরটা এদিক দিয়ে। তো সেক্ষেত্রে যার কারণে আইএলটিএসটা এখানে গেল। তো ফার্স্টে যে বললাম মিনিমাম 6 মাসের উপর আগের থেকে, কারণ তার ইনটেক ধরতে হবে। ফার্স্ট অফ অল তার সে কোন কান্ট্রি যাবে ইনটেক ধরতে হবে, অ্যান্ড তার আইএলটিএস প্রিপারেশন শেষ করতে হবে। দেন আসে হচ্ছে যে আমি বলবো যে মিনিমাম 3 মাস আগে, মানে এমনভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে যে মিনিমাম 3 মাস আগে আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারি। কারণ আমারটা ছিল প্রায় 3 মাস 3.5 মাস আগে অ্যাপ্লিকেশন করা। সে অনুযায়ী দেখা যাচ্ছে 3.5 মাস আগে, ইনটেকটা শুরু হওয়ার প্রায় 3.5 মাস আগে বা তারও আগে বলতে গেলে, আমি 6 মাস আগে বলতে গেলে আমি আগস্টে অ্যাপ্লিকেশন করেছিলাম। তো এই বছর শুরু হওয়ার প্রায় আরো 6 মাস আগে আমি শুরু করেছি। সেপ্টেম্বর ইনটেকের চলাকালীন সময় ও কিন্তু আমরা অ্যাপ্লাই করার জন্য অফার লেটার নিয়ে আসি। তো এবং পরবর্তীতে মোটামুটি টোটাল প্রসেসিং হতে 3 মাসের মতো সময় লেগেছে। ও 6 মাস আগে আসলে আমাদের কাছে আসে।
দেন ও আসলে প্রথমে একটু কনফিউজ ছিল আমি নেদারল্যান্ডে যাবো নাকি ইউকেতে যাব। দেন যতক্ষণ সবকিছু মিলে আসলে ফ্যামিলির সাথে কথা বলার পরে আসলে ও বুঝলো যে আসলে ইউকেটা আসলে ওর জন্য বেটার অপশন হয়। দেন আমরা অ্যাপ্লাই করি অগাস্টের দিকে। অগাস্টের দিকে, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ আমরা তো আজকে ভিসাই তো পেয়ে গেলাম। তো যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করা উচিত ওই ইনটেকটা অনুযায়ী। এক্স্যাক্টলি, আসলে নাকে মুখে কাজ করলে পর হয় কি যে তাড়াহুড়া কাজটা অনেকটাই ভুল ভ্রান্তি হয়ে যায়। এবং পাশাপাশি যেহেতু আপনার এখানে ব্যাংকের একটা ম্যাচুরিটির সময় রয়েছে, তো যেহেতু আমরা ওর বাবা ছিল ফাইন্যান্সিয়াল স্পন্সর, বাবার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট পরিমাণ ব্যালেন্স ছিল, সো সেটা দেখেই আসলে আমরা ভিসাটা নিয়ে আসতে পেরেছি। সো বার্মিংহামে যাচ্ছ, তো বার্মিংহাম নিয়ে কেমন ঘাটাঘাটি করা হয়েছে? বার্মিংহাম নিয়ে বেশ ভালো ঘাটাঘাটি করা হয়েছে। আমি বলবো যে থার্ড লার্জেস্ট সিটি ইন ইংল্যান্ড, অ্যান্ড অবশ্যই এটার যে কালচার ডাইভার্সিটি তো অবশ্যই আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওখানকার যে কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটি অবশ্যই আমাদের ইউকেতে খুব হাই এবং খুব বেশি বিশাল পরিমাণ বাংলাদেশ কমিউনিটি রয়েছে। আমাদের কমিউনিটি অনেক বড় ইউকেতে। তো আসলে লন্ডন, তারপরে হচ্ছে আপনার ম্যানচেস্টার, তারপরে বার্মিংহামও দেখেছি বাংলাদেশ কমিউনিটি হিউজ, অনেক বড় বাংলাদেশ কমিউনিটি। তো এদিক দিয়ে একটা সাহস থাকে যে আসলে বাংলাদেশ কমিউনিটি আছে। নিউজিল্যান্ডে গেলে পর আসলে এরকম বাংলাদেশি কমিউনিটি ইংল্যান্ডের মতো আসলে পাওয়াটা হ্যাঁ ট্রুলি আসলে একটু টাফ হয়ে যাবে আর কি। নাই যে বলবো না, বাট আছে, বাট খুব খুব কম আসলে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ইউকে আসলে আমাদের জন্য অনেকটাই আসলে সহজ, মানে মনে হয় যে আসলে এত পরিমাণ বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে, মনে হয় যে আসলে একটা সেকেন্ড হোমের মতোই আর কি হয়ে গেছে আসলে বাংলাদেশিদের জন্য। সো মোটামুটি আসলে তোমার যদি ট্রিপল সার্ভিসটা নিয়ে যদি আসলে এখন জিজ্ঞেস করি, ট্রিপল সার্ভিসটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে, বা আসলে আমাদের সার্ভিসে কোথায় কোথায় আরো ইমপ্রুভমেন্ট করা যায়, সো একটা অনেস্ট রিভিউ দিবা আর কি। অনেস্ট রিভিউতে আমি স্যাটিসফাই, যদিও সবার টেস্ট আলাদা হয়, সবার এক্সপিরিয়েন্স আলাদা হয়, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি স্যাটিসফাই। অ্যান্ড আমি যতটুকু যেভাবে দিয়ে যাচ্ছি ট্রিপলি, আই থিঙ্ক সেভাবে দিয়ে থাকলে আই থিঙ্ক খুব ভালো করবে ইনশাল্লাহ ফিউচারে ট্রিপলি। আর আপনি একটা জায়গা আমি দেখি নাই, আমার ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স হয় না, যদি অন্য কেউ হতে পারে, বাট আমার ক্ষেত্রে আমি স্যাটিসফাই এই ক্ষেত্রে আর কি। কারণ ইভেন আমার জানুয়ারিতে ক্লাস শুরু হবে, বাট আমি তা প্রায় নভেম্বরে এই 27 তারিখে আমি পেয়ে গেছি আমার ভিসাটা। তো স্বাভাবিক আমি স্যাটিসফাই, এই জন্য স্যাটিসফাই। তাড়াতাড়ি 3 মাসের মধ্যে পুরোটা কমপ্লিট করা আসলে এক্স্যাক্টলি ইউকে থেকে আসলে এটা সম্ভব। 3 মাসের মধ্যে আসলে পুরো প্রসেসিংটা স্টার্ট থেকে 3 পর্যন্ত হাতে ভিসা পেয়ে। ইভেন ওর ক্লাস শুরু হবে জানুয়ারি মাসে, তো ভিসা পেয়ে গেছে নভেম্বরের মধ্যেই। এবং সে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ সুন্দর মতো করে সে ডিসেম্বরে সে কোনো একটা দিন সে ফ্লাই করে চলে আসবে। সো এতে দেখেন একটা আসলে একটা স্টুডেন্ট যদি আগে কাজ শুরু করে সেক্ষেত্রে তার অনেকগুলি সুবিধা হয়, যে সে ক্লাস শুরু হওয়ার 1 মাস আগে সে এন্ট্রি নিতে পারে। তো ক্লাস শুরু হওয়ার 1 মাস আগে যদি একটা স্টুডেন্ট যদি তার ডেস্টিনেশনে পৌঁছে যায়, তাহলে কিন্তু সে 1 মাসের মধ্যে তার বাসা খুঁজে পাওয়া, তার জব খুঁজে পাওয়া, তার আসলে ওই ওয়েদারের সাথে, যেহেতু ও ডিসেম্বরে সে ফ্লাই করছে, আমরা জানি যে আসলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ইউকেতে অনেক শীত পড়ে, মানে টোটাল ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে আসলে অনেক শীত থাকে। তো এই শীতে আসলে হঠাৎ করে একটা স্টুডেন্ট যখন যাওয়ার পরে তার ক্লাস শুরু হয়ে যায়, সে জব খোঁজাটা আসলে একটা হরণতরের একটা মানে পর্যায়ে চলে আসে। তখন কি হয় যে আসলে অনেক ভুল হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। সো ও একটা সময় আগে যাচ্ছে, তাতে কি হচ্ছে যে সে গিয়ে ক্রিসমাসটা পাচ্ছে, ক্রিসমাসের সময় গিয়ে সে অনেক কালচারাল অনেক অ্যাক্টিভিটিস দেখতে পারবে। যদি পার্ট টাইমের কোনো সুযোগ থাকে এর মধ্যে সে পার্ট টাইমেরও সে সুযোগ পাচ্ছে। দেন সে ক্লাস যে স্টার্ট হচ্ছে, ফার্স্ট আমরা 1 উইক জানি যে অরিয়েন্টেশনাল উইক থাকে, তো এই সময় আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সে ইউনিভার্সিটিগুলি তাদের নবীনবরণ যেটাকে বলে আর কি, সো এই প্রোগ্রামগুলি হয়। এই জিনিসটা আসলে প্রাইস আমি পড়তে যাচ্ছি, সো আমাকে প্রত্যেকটা জিনিস থেকে আমাকে লার্নিং নিতে হবে। আমি যদি একবারে ক্লাস শুরু হওয়ার 1 মাস পরে গিয়ে আমি জয়েন করি, তাহলে কিন্তু আসলে আমি অনেক কিছু আমি মানে মিস করে যাব। আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু ইনভেস্টমেন্ট, তো প্রত্যেকটা জিনিস থেকে লার্নিং। আমি আসলে খালি আমাকে যাওয়ার পরে আমি ক্লাস থেকে যে আমার টিচার লেকচার দিবে সেটাই আমি গপ করে গিলে ফেলবো, আসলে এইটা কি জন্য আসলে আমরা এত পয়সা খরচ করে আসলে আমার দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়াটা আমি আসলে কোনো মিনিংফুল থিংস মনে করি না। প্রত্যেকটা জিনিস থেকে আমাকে লার্নিং নিতে হবে। একটা ছেলে যা মাত্র এইচএসসি কমপ্লিট করছে, খুবই মানে ছোট একটা ছেলে, তো এই ছেলে যখন আসলে দেশের বাইরে যায়, যাওয়ার পরে সে তার ব্যাচেলর তার মাস্টার্স কমপ্লিট করে, ইনফ্যাক্ট ব্যাচেলর যখন কমপ্লিট করে ফেলবে, কমপ্লিট করার পর যখন সে বাংলাদেশে আসবে, তখন তার একটা ফ্রেন্ডের সাথে সে যখন কথা বলবে না, ওই আসলে ডিফারেন্সটা বুঝতে পারবে যে ওদের থিঙ্কিংটা কোথায় রয়েছে, ওর থিঙ্কিংটা কোথায় চলে গেছে। কারণ কি ও কিন্তু অনেক জিনিসগুলি এখন অনেকগুলি পার্ট রয়েছে আমাদের লাইফের, যে পার্টগুলি কিন্তু ও এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। ও যাবে এতদিন হয়তো বা বাংলাদেশে বসে হয়তো বা 1 গ্লাস পানি ঠিক মতো ঢেলে খায় নাই, সেই ছেলেটা কিন্তু যখন ইউকেতে যাবে, যার পর কিন্তু নিজের রান্নাটা নিজের করে খেতে হবে। এই জায়গাতে কিন্তু ওর কিন্তু অনেক বড় একটা লার্নিং হবে। সে কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠে সে ক্লাসে যাবে, ক্লাস করার পর সে যদি সুযোগ থাকে সে পার্ট টাইম কাজ করবে, পার্ট টাইম কাজ করে কিন্তু সে তার অ্যাকোমোডেশন সে তুলবে, প্লাস যদি সম্ভব হয় টিউশন ফিস সে তুলবে।
তো এই জিনিসগুলি কিন্তু সে ছোটবেলা থেকেই তার আর্নিং প্লাস লার্নিং এর যে থিঙ্কিং, এই থিঙ্কিংটা তখন হয়ে যাবে। সে আসলে বুঝবে যে লাইফে সাকসেস পেতে গেলে আসলে কতখানি স্ট্রাগল করতে হয়। তার এই স্ট্রাগল পিরিয়ডটা তার প্রত্যেকটা দিন কিন্তু তার আসলে গ্রোথ লেভেলটা তাকে বাড়াবে। যে ছেলেটা বাংলাদেশে বসে রয়েছে, বাংলাদেশে পড়াশোনা যে খারাপ আমি কোনোভাবেই বলছি না, বাট এই ডেভেলপমেন্টগুলো আসলে আমাদের হয় না। আমরা আর্নিং প্লাস লার্নিং এর যে জিনিসটা সেটা আসলে বুঝি না। আমি ঘুমের থেকে উঠতেছি, আমার আম্মু আমার নাস্তা রেডি করে রেখেছে, আমি নাস্তাটা খেয়ে আমি ভার্সিটি যাচ্ছি, ভার্সিটিতে ক্লাস করে এসে বিকালবেলা হয়তো বন্ধু বান্ধবের আড্ডা বাড্ডা মেরে বাসায় এসে সন্ধ্যার সময় পড়তে বসছি, রাতেবেলা ঘুমে যাচ্ছে। আসলে আমি কিন্তু ওই স্ট্রাগল পিরিয়ডটা আমার করতে হচ্ছে বাংলাদেশে বসে। বাট একটা স্টুডেন্ট যখন ব্যাচেলার লেভেলে যায়, একেবারে কাদামাটি লেভেলে থাকে, সে নিজেকে গড়ে তুলতে পারে খুব সঠিকভাবে যদি তার সঙ্গ, যদি তার নেটওয়ার্কিং ভালো হয়। আবার কিন্তু হিতের বিপরীত হতে পারে, যদি সঙ্গ যদি এসে পারে যাওয়ার পর খারাপ হয়ে যায়, তখন কিন্তু তার বাবা মার জন্য অনেক বেশি টেনশন হয়ে যায় যে আচ্ছা আমার বাচ্চা ছেলেটাকে আমি দেশে বাইরে পাঠালাম, আমার সঙ্গ, আমার ছেলে আসলে অত সঙ্গের সাথে মিশে, কারণ ওপেন কান্ট্রি, অনেক অপরচুনিটিস রয়েছে, খারাপ হওয়ারও কোনো লিমিটেশন নেই, ভালো হওয়ার লিমিটেশন নেই। তো আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা আপনার জন্য ভালো। একটা ম্যাচিউর স্টুডেন্ট, একটা হাই থিঙ্কিং, একটা ড্রিমার্স কোনো সময় ভুল করতে পারে না। তা প্রত্যেকটা ড্রিমার্সের জন্য আসলে আমাদের শুভকামনা রইলো। যারা আসলে দেশে বাইরে পড়াশোনা করতে চান, তাদের পড়াশোনাটা ঠিকঠাক করে ওইখানে যদি সেটেল হওয়ার সুযোগ থাকে সেটেল হন, যদি বাংলাদেশে এসে যদি ভালো কিছু করার থাকে বাংলাদেশে এসে ভালো করেন। বাট আলটিমেটলি যে যেই প্রফেশনে রয়েছেন, বাংলাদেশে থাকেন বা দেশের বাইরে থাকেন, আপনি আপনার কাজের প্রতি সিনসিয়ার হন, লাইফটা অনেক সহজ হয়ে যাবে। যেরকমটা ইনশাল্লাহ আশা করি আমাদের ইনশাআল্লাহ। আলবিরটা ইনশাল্লাহ হবে। সো আলবির, থ্যাংক ইউ সো মাচ, Thank উইশ you. ইউ অল দ্য বেস্ট ফর ইউর নিয়ার ফিউচার। Thank তো you. খুব খুব ভালো লেগেছে। আলভি কিন্তু আসলে খুবই চমৎকার একটা অমায়িক একটা ছেলে, খুব পেশেন্স নিয়ে কাজ করেছে। এবং দেখেছি আসলে যে স্টুডেন্টগুলো আসলে খুব শান্ত থাকে, আসলে আপনারা অন্যভাবে নিবেন না, তাদের কাজটা খুব স্মুথলি হয়েছে। আর যে স্টুডেন্টগুলো আসলে খুব বেশি প্যানিক করে, ভাই এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, আমার অফারে আসবে কবে, আমার ক্যাশ আসছে না কেন, আসলে আলটিমেটলি তাদের জিনিসগুলোতে অনেক বেশি প্রবলেম হয়ে যায়, আসলে আপনারা অন্যভাবে নিয়েন না। তো আলভি কিন্তু অনেক পেশেন্স ছিল, এর জন্য আসলে আমার মনে হচ্ছে এটা খুব সহজে হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সবার কাজটাই সব সুন্দর করে হবে। আপনারা যে এজেন্সির মাধ্যমে কাজ করেন, বাংলাদেশ সব এজেন্সি চেষ্টা করে তাদের স্টুডেন্টের জন্য বিচারটা হয়। সো সবারই আসলে চেষ্টা থাকে 100%, যেরকম আমাদের ট্রিপলারও আমরা চেষ্টা করি আমাদের এন্ড থেকে। আমরা খুবই ছোট এজেন্সি, বাট ইনশাআল্লাহ বড় হওয়ার লক্ষ্যে কাজ করছি। সো দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন আমাদের আলবির জন্য। আলবিও তার বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য ইউকেতে যাচ্ছে, সে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে। আমরা খুবই আশাবাদী যে সে বাংলাদেশের হয়ে সে ওইখানকার ব্যাংকে সে জব করবে, সে ওইখানকার ব্যাংক থেকে সে আসলে ফাইন্যান্স নিয়ে অনেক কিছু শিখবে, যেই লার্নিংগুলি আমাদের বাংলাদেশে আসার পরে যদি সে বাংলাদেশে ব্যাক করে, আসার পরে সে এই লার্নিংগুলি সে বাংলাদেশের ফাইন্যান্স ডিপার্টমেন্টগুলিতে সে ইমপ্লিমেন্ট করবে। তো সেই আশা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং কংগ্রেচুলেশন অ্যাগেন ভাইয়া, ইনশাআল্লাহ। আপনারা কংগ্রেচুলেশন, আপনারা যে শ্রমটা দিচ্ছেন সেটা আপনাদের সফল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের উপর আস্থা রাখার জন্য তোমাকে ধন্যবাদ, তোমার পরিবারকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা একসাথে বড় হব, গ্রো টুগেদার।